নিজের জীবনের মায়া ত্যাগ করেই আসলে রাজনীতিতে সক্রিয় হওয়া এবং রাজনৈতিক অঙ্গনে পথ চলা। তো নিজের জীবনের মান এবং জীবনের নিরাপত্তা সবকিছুই সবসময় হুমকির মুখেই ছিল। ইভেন আতঙ্কের যে বিষয় ৬টি বছর কখনোই কোনো রাত আসলে শান্তিতে ঘুমাতে পারিনি। ইভেন একটা সময় থাকে যেই সময় আসলে আমাদের বাসায় কাজের যে লোক যিনি আসেন, তো তিনি আসেন এবং সেই সময়টাই কলিং বেল টিপ দেওয়ার কথা। এবং আরেকটি সময় আছে যখন ময়লা নিতে আসে। এই ২টা সময় ছাড়া আমাদের বাসায় কখনোই কলিং বেল বাজে না। কিন্তু এর ব্যতিক্রম সময় যে কেউ কলিং বেল টিপ দিলেই আমার কাছে মনে হইতো যে এটা প্রশাসনের লোক আসছে। এবং আমি তখন গিয়ে এক পর্যায়ে রেডি হতাম যে ঠিক আছে, মানুষ তো বাসায় বাসার পোশাক পরে থাকে। তো বাইরে যাওয়ার জন্য যে পোশাকটা সেটা আমি রেডি করে সবসময় রাখতাম। আমি সবসময় অ্যারেস্ট হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। এবং আমার বাসাটা এমন একটি জায়গা, এখান থেকে সবসময় কিন্তু হসপিটাল কাছে, অ্যাম্বুলেন্স যায়। তো কোনো একটা কারণে যদি সিগনালে অ্যাম্বুলেন্স আমার বাসার নিচে দাঁড় হতো, তখন আমি বারান্দায় গিয়ে আমার পরিবারের মানুষ এবং আমরা উঁকি দিয়ে দেখতাম যে এটা কি অ্যাম্বুলেন্স নাকি এটা পুলিশের গাড়ি, আমাকে কি নিতে আসছে। আবার যদি ল্যান্ডলাইনে কখনো আমার বাসায় ফোন আসতো, তখন হয়তোবা কোনো পার্সেল করলে বা সেটা ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি ম্যান আসছে, তাকেও পরে পাঠাবে বলে অ্যাপার্টমেন্ট যে ফোনটা দেয়, তো ল্যান্ডলাইনে সেই ফোনটা আসতো। কিন্তু আমার কাছে মনে হতো যে মনে হয় এবার প্রশাসন আসছে, পুলিশ আসছে, ডিবি আসছে, আমাকে তুলে নিয়ে যাবে, এই জন্য মনে হয় ফোন আসছে। তো তখন ভিতরে একটা কম্পন তৈরি হতো যে আমি কি আমার পরিবারের সাথে ১ মিনিট কথা বলতে পারবো, আমি কি সংগঠনকে জানাতে পারবো যে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি। তো এই একটা আতঙ্কের মধ্য দিয়ে আসলে আমাদের চলা হয়েছিল। এবং সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে ৩ মাস বাসায় ঘুমাতে পারিনি। মানুষের বাসায় বাসায় ঘুমিয়েছি, ফ্লোরে ঘুমিয়েছি, গোসল করতে পারিনি, ঠিকমতো খাইতে পারিনি। তো এভাবে করে আমাদের আসলে মানুষের বাসায় গিয়ে ফ্লোরেও আমাদের রাত কাটাতে হয়েছে, আত্মীয়স্বজনের বাসায় গিয়ে। তখন অনেক আত্মীয়স্বজনও আসলে বাসায় জায়গা দেওয়াটাও তারা থ্রেট মনে করেছিল। তখন অনেক পরিচিত আত্মীয়স্বজন তারাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তো সর্বশেষ যেটি আসলে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, দেশমাতৃকাকে ভালোবাসি। দেশকে বাঁচানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার বাবার ৪ টা মেয়ে, ১ টা ছেলে। আমি মারা গেলে আমার বাবাকে আরো ৩ টা মেয়ে বাবা বলে ডাকবে। তবে আমার মৃত্যুর বিনিময়ে যদি দেশটা রক্ষা হয়, একটা ফ্যাসিস্ট সরকারের যদি আ অ মানি পতন হয়, তাহলে সেজন্য আসলে আমি দেশের জন্য শহীদ হতে প্রস্তুত। এবং আমি ওপেন ডিক্লেয়ারও দিয়েছিলাম, বিভিন্ন বক্তব্যে বলেছিলাম যে শেখ হাসিনা যদি মনে করে যে ঠিক আছে একটা প্রাণের বিনিময়ে তিনি ক্ষমতা ছাড়বে, তাহলে সেই জীবনটা যেন, সেই প্রাণটা যেন আমার নেয়। বা আমি এইজন্য সম্মুখ পানের থেকে একেবারে সবসময় মিছিল মিটিং এর একবারে সামনের সারিতে থেকেই আমি সভা, সেমিনার, মিছিল, মিটিং করতাম। তো আমার পরিবার থেকে আমার বাবা আসলে স্নেহের জায়গা থেকে সন্তানের প্রতি যে ভালোবাসা, সেই জায়গা থেকে আমার বাবা প্রায় বলতো যে, "মা তুমি মিছিল করো, আমি দেখি একবারে সবার সামনে এবং পুলিশ থাকে। যদি একটা গুলি করে, তো সর্বপ্রথম তো গুলিটা তো তোমার বুকে লাগবে। তো তুমি একটু পিছনে থাইকো।" মানে সে তার সন্তানের প্রতি ভালোবাসা থেকে বলছে। তখন আমি আব্বাকে একটা কথাই বলতাম যে, "আব্বা আমি যদি পিছনে থেকে মিছিল দেই, এই মিছিলে সফলতা আসবে না। এই মিছিলে কোনো পরিবর্তন আসবে না। আমি সামনে থেকেও যদি আমি মিছিল দেই, সেখানে যদি একটা গুলি লাগে, সেই গুলিটা যদি আমারও লাগে, এট লিস্ট আমার নেতা তো বেঁচে যাবে। তো আমি ফাতেমা তাসনিম মারা গেলে আসলে দেশের খুব বেশি একটা আসবে যাবে না। কিন্তু একজন নুরুল হক নূর হারিয়ে গেলে দেশের অনেক বড় অপূরণীয় ক্ষতি হবে এবং তার মৃত্যুর মাধ্যমে আসলে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হবে এবং তার যদি এই ধরনের অপমৃত্যু হয়ে যায়, তাকে যদি হত্যা করা হয়, তাহলে বাংলার বুকে আগামী ২০০ বছরের এরকম সাহসী যুবকের জন্ম হবে কিনা, আবির্ভাব হবে কিনা, মানুষ একেবারেই স্তব্ধ হয়ে যাবে। আর কেউ সাহস করে রুখে দাঁড়াতে পারবে না এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তো এইভাবে করে আমি আমার আব্বাকে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করেছিলাম। তো যেটি বলছিলাম যে এশিয়া মহাদেশে আসলে নারীর রাজনীতিতে অংশগ্রহণ খুবই নগণ্য। তো দেখেন আপনার স্বাধীনতার ৫০ বছর পরেও ২ টি রাজনৈতিক বৃহত্তম দল, তারাও 33% কিন্তু নিশ্চিত করতে পারেনি। কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে একটি বৃহত্তম নারী গোষ্ঠীকে পিছনে ফেলে রেখে রাষ্ট্রের কোনো উন্নয়ন করা আসলে সম্ভব নয়। অতএব পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে সম্মুখ পানে এনে তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে এবং মায়েরাও অনেক যত্ন করে যেমন সংসার দেখে, বোনেরা যেমন যত্ন করে ভাইদের দেখে, ঠিক তেমনি আসলে নারীর হাতে
পাওয়ার আসলে বা তাদেরকে উইমেন যে পাওয়ার একটা ব্যাপার আছে সেই বিষয়টা প্রতিষ্ঠিত করলে আমার মনে হয় যে রাষ্ট্র আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুলে ফেঁপে উঠবে বলে আমার কাছে মনে হয় এবং দেশের মানুষ নিরাপদ বোধ করবে। তো সেই জায়গাটা থেকে অনুপ্রেরণা হওয়ার চেষ্টা করছি। আমি নিজেও অনেক নারী নেত্রীদের দেখে অনুপ্রাণিত হয়েই আমি আসলে রাজনীতিতে আসা, কাজ করা এবং আমিও আসলে অন্যান্য যারা আছেন রাজনৈতিক বিষয়ে তারা সচেতন এবং কাজ করতে আগ্রহী, তাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে দেখেন আমি ফাতিমা তাসনিম আজকে রাজনৈতিক একটি দলে একটা অবস্থানে আছি এবং আমাকে সবাই সেভাবে করে সম্মান ভালোবাসা দিচ্ছেন। আসলে সেই জায়গাটা থেকে আপনারাও যদি সচেতন হন, আপনারাও এই জায়গাটাতে আসবেন এবং আপনাদেরও এমন একটি অবস্থান তৈরি হবে বলে আমি মনে করছি এবং রাজনৈতিক বিষয়টা সবাই নেগেটিভ ভাবে দেখে, নেগেটিভ ভাবে দেখার কিছু নেই। আমরা তরুণ, আমরাই আগামীর বাংলাদেশ। অতএব ছেলে কি মেয়ে এই জেন্ডার কন্ট্রোভার্সিতে জড়ানোর দরকার নেই। আপনি বাংলাদেশের মানুষ, আপনি এই দেশের নাগরিক। অতএব আসুন, ছেলে কি মেয়ে এই ভেদাভেদ ভুলে আমরা সকলে একত্রিত হয়ে আমরা আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা সকল নারীরা একত্রিত হয়ে সামনে এগিয়ে যাই।